শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৭২তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। বন্যা শাড়ি পরে মেঘের রুমে সাজগোজ করছে। ধীরে ধীরে মেঘের মিমরাও মেঘকে দেখতে আসছে। জান্নাত আইরিন মিলে মেঘকে জোর করে শাড়ি পরাচ্ছে। সব মিলিয়ে মোটামুটি ৭-৮ জন মেয়ে মেঘের রুমে উপস্থিত। লেহেঙ্গা পরার কারণে মেঘ ঠিক মতো নড়াচড়া করতে পারছে না, তাই চুপচাপ বিছানায় বসে আছে। রুম ভর্তি এত মানুষ দেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকালো। ঘাড় কাত করে মেঘকে দেখার চেষ্টা করলো আবির। লেহেঙ্গা পরে রাজরানী সেজে বিছানার ঠিক মাঝ বরাবর বসে আছে মেঘকে দেখে আবিরের হৃদস্পন্দন জোরালো হচ্ছে। কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে গিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল, জি। আবির পুনরায় ডাকলো, মেঘ। মেঘ দুহাতে লেহেঙ্গা কিছুটা উঠিয়ে দরজা পর্যন্ত ছুটে গেল। দরজার সামনে আবিরকে না পেয়ে ভুরু কুঁচকে আবির কোথায় তা দেখার জন্য বেলকনির দিকে ঝুঁকলো। আচমকা মেঘের স্নিগ্ধ গালে ঠোঁট ছোঁয়ালো আবির। মেঘ পূর্ণ ব্যক্তি আঁখিতে তাকালো। পূর্বে আবির ভাইয়ের স্থান ত্যাগ করলো। মেঘ গালে হাত রেখে থম মেরে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ড পিটপিট করছে। আবির অনির্বাচিত কর্মকাণ্ড মেঘ নাজেহাল করে দিচ্ছে। মেঘ পুনরায় রুমে চলে গেছে। আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলল, প্রোগ্রাম কখন শুরু হবে? আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে তপ্ত কণ্ঠে বলল, একটু ধৈর্য রাখো। 14 মিনিট 23 সেকেন্ড যাবৎ ধৈর্য ধরে বসে আছি। আর কত? আপনাদের বেশি দেরি হলে আমি মেঘকে নিয়ে নিজেই প্রোগ্রাম শুরু করব। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলল, 10 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে, এখন যাও। আবির বিড়বিড় করতে করতে যাচ্ছে, 5 মিনিট হলে ভালো হতো। আলী আহমদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে হঠাৎ তপ্ত স্বরে মোজাম্মেল খানকে ডাকলেন, মোজাম্মেল, 5 থেকে 7 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু করো। সম্পূর্ণ ছাদ জুড়ে লাইটিং, বিশাল আকৃতির স্টেজ করা হয়েছে। ক্যামেরাম্যান আবির মেঘের ছবি তোলায় ব্যস্ত। আইরিন মিম নাচে প্রিপারেশন নিচ্ছে। তানভীর সাকিব সবাইকে ঠিকঠাক করে বসাচ্ছে। নিচে মেন গেটের বাইরে বিরিয়ানি রান্না হচ্ছে। মোজাম্মেল খান নিচ থেকে তানভীরকে কল দিচ্ছে। তানভীর কল রিসিভ করে আসছি বলে দ্রুত নামছে। আচমকা বন্যা সিঁড়িতে উঠতে গিয়ে থামার চেষ্টা করলো। বন্যার ওপরে ওয়াটার ওয়ার্ড রঙের শাড়ি, প্রথমের মতো চুলগুলো গর্জিয়াস লুকে সাজানো। আনমনে মেয়েটাকে চোখে আওড়ালো। সর সম্বিতে তানভীর নামলো। বন্যার দিকে তাকিয়ে যেন উদাসীনভাবে সিঁড়ির পাশে পা ঘেঁষে নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে নিল। আপতিত ঘটনায় তানভীরকে থামানোর উপায় না পেয়ে বন্যা দুহাতে তানভীরের বুক বরাবর হাত রাখে আটকানোর চেষ্টা করলো। তানভীর নিজের ওপর প্রয়োগ করা বল থামিয়ে বন্যার হাতের কবজি খপ করে চেপে ধরেছে। তানভীরের ভেজা গত্র, সেই সাথে তৈমাত্রিক হৃদস্পন্দন উপলব্ধি করে বন্যা। আপনি ঠিক আছেন? তানভীর সহসা এক সিঁড়ি পিছয়ে বুকের ওপর হাত রেখে হাতগুলো অচিরে ধরে সরে গেল। বন্যা আস্তে করে নিজের হাত ছেড়ে পুনরায় জিজ্ঞেস করলো, ব্যথা পাননি তো? তানভীর মিচকি হেসে উত্তর দিল, পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বন্যা কর্কশ কণ্ঠে ডাকলো, এই যে ভিলেন। তানভীর আর চোখে মুচকি হেসে বলল, ব্যথা তো পেয়েছি, কিন্তু এই ব্যথা যে। বন্যা বুড়ো কুচকে দেখে তানভীর থ মেরে সরি বলতে বলতে দৌড়ে নিচে চলে যাচ্ছে। তানভীর চলে যেতে বন্যা সশব্দে হাসলো। স্টেজে আবির মেঘ পাশাপাশি বসা। আবির মেঘের দিকে তাকিয়ে মৃদু ডাকলো, শোন, বলুন, তোকে আজ লাবণ্যময়ী লাগছে। আমার কি ইচ্ছে করছে জানিস? মেঘ সূক্ষ্ম নেতে তাকে বিড়বিড় করলো, আমি কিছু জানতে চাই না। আবির মুচকি এসে বলল, কিন্তু আমি তো তোকে জানাতে চাই। আবির আর চোখে তাকাতে আবির ভুরু কুচকালো। বারবারের ন্যায় আবির হাসিতে ঘায়ল হলো মেঘ। মুক্ত চোখে আবিরকে দেখছে। গত 2 বছর আগে চিন্তায় দিনরাত ভুলে থাকতো সেই মানুষটার সাথে তার বিয়ে হতে যাচ্ছে। হৃদয়ের আকৃষ্ট হাওয়ায় তোলপাড় হচ্ছে। রাকিব গলা খাকার দিতে মেঘ দৃষ্টি সরালো। আবিরও। রাকিব অনেকক্ষণ আগে আসলেও আবিরের সামনে আসার সাহস পাচ্ছিল না। এখন সবার উপস্থিতি বুঝে বুকে সাহস নিয়ে সামনে আসছে। আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলতে আবারও সরে গেল। এদিকে আইরিন, মিম, আরিফের অনবরত নাচ লেগেই আছে। তানভীর আকস্মিক কানের কাছে এসে ফিসফিস করে বলল, একটু সাইডে আসা যাবে? তানভীর আকস্মিক বন্যার কাছে ফিরে এলো। কানের কাছে এসে ফিসফিস করে বলল, একটু সাইডে আসা যাবে? বন্যা আতর্কিত হয়ে ঘুরে তাকালো। তানভীরকে দেখে আঁতকে উঠল, আপনি? সাইডে আসো কেন? আরে আসো তো।
বন্যা তানভীরকে ফলো করে ছাদের এক পাশে গেল। তানভীর শান্ত গলায় বলল, শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না। বন্যা আস্তে করে বলল, চুড়ি পরতে খুব একটা ভালো লাগে না। তানভীর মৃদু হেসে পকেট থেকে 2টা গাজরা বের করলো। তপ্ত স্বরে বলল, এখন আশা করি এটা বলবা না গাজরা পরতেও ভালো লাগে না। তেমন না, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি কি তোমার হাতে এটা পরিয়ে দিতে পারি? আমাকে পরিয়ে দিতে হবে না, মেঘনা পরলে ওর হাতে পরিয়ে দিন, তাহলে ছবি সুন্দর আসবে। তোমাকে কি মনে হয় ভাইয়া থাকতে বনুকে আমার হাতে পরিয়ে দিতে হবে? বনু ছাদে আসার পরই ভাইয়া নিজ দায়িত্বে পালন করে ফেলেছে, তাহলে মিম বা অন্য কাউকে? আমার ফাঁকা হাত ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। মানে তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখেছো একবার? প্রত্যেকের হাতে চুড়ি আর অথবা গাজরা আছে, আর তোমার হাতে কিচ্ছু নেই। আমি এতগুলো গাজরা এনে রাখতে পারি, শুধু তোমার হাতে দিতে পারি না, এটা হলো? বন্যা ধীর কণ্ঠে বলল, আমায় দিন, আমি পরে নিব। আমি পরিয়ে দিলে কোনো সমস্যা? তেমন না, তাহলে কেমন? তানভীর গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। বন্যা ভুরু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকে কিছু বলতে যাবে, তখনই হাত বাড়ালো। কারোর সাথে কথাবার্তায় জড়িয়ে আগে ভাগে কেটে পড়াই ভালো। গাজরা পরিয়ে দেওয়া মাত্রই বন্যা স্থান ত্যাগ করলো। মিনহাজ, তামিম, মিষ্টি, সাদিয়া সবাই এসেছে। এসেই মেঘের সাথে আর আবিরের সাথে ছবি তুলে ফেলেছে, কিন্তু বন্যা লজ্জায় যেতেই চাইছিল না। বন্যা স্টেজে উঠে আবির ব্যস্ত কণ্ঠে তানভীরকে ডাকলো। আম্মু বা মামনি খালাদের নজর এড়িয়ে তানভীরকে স্টেজ উঠায় কানে কানে ফিসফিস করে বলল, যে সবাই মনে করবে গুরুত্বপূর্ণ কথা বলতে ডাকছে। তানভীর নামতে নিলে আবির কিছুটা উচ্চস্বরে বলল, কিরে কোথায় যাচ্ছিস? ছবি তুলবি না? দাঁড়া। পাশ থেকে রাকিব আর সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলল, একমাত্র বোনের বিয়ে, অথচ বোনের সাথে তানভীরের কোনো ছবি নেই, এটা ভাবা যায়? তাড়াতাড়ি ছবি তুলে দেই। তানভীর হাত দিয়ে মুখের ঘাম মুছল। মোছার নাম করে ঠোঁটে হাসি আড়াল করে বন্যার পাশাপাশি দাঁড়ালো। 3-4টা ক্যামেরাম্যান ঝটপট কয়েকটা ছবি তুলে ফেললো। সবার মন মতো ছবি তোলা শেষে ছেলে মেয়ে সবাই একসঙ্গে স্টেজে উঠেছে। 15-20 জন ছেলে ওয়াটার রঙের পাঞ্জাবি পরেছে, 20-30 জন মেয়ের পরনে ওয়াটার শাড়ি। যেই মিম আজ পর্যন্ত কোনোদিন শাড়ি পরেনি, সেই মিমও আজ শাড়ি পরেছে। অল্প বয়স্ক মেয়েদের মধ্যে একমাত্র মালা ব্যতীত সবাই শাড়ি পরেছে। মালাকে জোর করেও শাড়ি পরানো যায়নি। গ্রুপ ছবি তোলার এক পর্যায়ে গুরুজনদের চলে যেতে শুরু করেছে। ছাদে মোটামুটি ফাঁকা হতে কাপল ডান্স শুরু হয়েছে। সূচনা ছিল রাকিব, রিয়া আর আসিফ জান্নাত দিয়ে। গুরুজনদের সম্মানে ওরা এতক্ষণ ভদ্র থাকলেও এখন সব ভুলে নাচতে শুরু করেছে। টানা 3টা গানে নাচ শেষে আবির মেঘকে টেনে এনেছে। সবার রিকোয়েস্টে শুরু হলো আবির আর মেঘের পারফর্ম। আচমকা মোজাম্মেল খান আসতেই মেঘ লজ্জায় সেই যে বসেছে আর ওঠেনি। এখন ছাদের দরজা বন্ধ করে মেঘকে উঠিয়ে তারপর যেন লজ্জাও না পায়। একদম লাস্টে আবির আর মেঘ, রাকিব, রিয়া, আসিফ জান্নাত, তানভীর, বন্যা, আরিফ, মিম, মিনহাজ, মিষ্টি, তামিম, সাদিয়া, রাসেল, সোনিয়া, সাকিব, আইরিন সহ বাকি যারা ছিল সবাই একসঙ্গে হাওয়া হাওয়া গানে পারফর্ম করছে। আইরিন ভালো ডান্স পারে, শুধুমাত্র এই কারণেই সাকিব আইরিনের সাথে ডান্স করতে রাজি হয়েছিল। কিন্তু শুরুর কারণ কণ্ঠেই বলেছিল, আমার গ্রামে একটি নিরীহ গার্লফ্রেন্ড আছে, ও রেগে গেলে একটু বলে দিও, আমার কোনো দোষ নাই। সাকিবের এমন কথা শুনে আইরিন রাগে কটমট করে বলল, আমার সাথে ডান্স করতে কে বলছে আপনাকে? আপনি আপনার কাজিনের সাথেই ডান্স করেন। রাকিব অসহ্য করে বলে, মালা করবে ডান্স? আমার মানুষ পেলে না? এই মেয়ে আসতেই শুধু আমাকে জ্বালাতে। আমি বারবার বলেছি নিজের কষ্ট বাড়াতে শুধু শুধু যাস না। কে শুনে কার কথা, মন ভরে দেখুক আর জ্বলুক। আচ্ছা। এদিকে আরিফ আর মিম একটু পর ঝগড়া লাগা দেখে তানভীর দুটো শাস্তি স্বরূপ কাপল ডান্স করতে বলেছে। কিছুক্ষণের মধ্যে মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে। আবির আর তানভীর বিয়ের কেনাকাটা করতে মার্কেটে যাবে, তাই একটু তাড়াহুড়ো করে প্রোগ্রাম শেষ করতে হয়েছে। বন্যা আর আইরিন গল্প করতে করতেই নেমে গেছে। মিম হুট করে ওদের দেখে
দেখতে না পেয়ে দৌড়ে নিচে নামতে যাবে, ছাদের দরজায় হোঁচট খেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বসলো, 2 পা চেপে ধরে কান্না। ছাদে সাউন্ড বক্সের কারণে মিমের অস্বল্পবিত বিস্তার কান্নার শব্দ কেউ শুনতে পায়নি। আরিফ দরজা পর্যন্ত এসে মিমের কান্না শুনে কিছুটা চিন্তিত স্বরে বলল, কি হয়েছে মিম, কাঁদছো কেন? হোঁচট খেয়েছি। আরিফ সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মিমের পায়ে ধরলো। বৃদ্ধা আঙ্গুল দিয়ে অনর্গল রক্ত বেরিয়ে যাচ্ছে। মিম ধোয়া আঙ্গুলে রক্ত চেপে আছে। আরিফ নিবদ্ধ হাতে বলল, শাড়ি পরে এইভাবে কেউ ছোটাছুটি করে? দেখি হাত ধরো। মিম কাঁদো কাঁদো হাতে আরিফের হাতটা শক্ত করে ধরলো, বসা থেকে উঠে দাঁড়ালো, কিন্তু ব্যথার চোটে পা ফেলাতে পারছে না। আরিফ মিমের এক হাত ধরে আস্তে করে বলল, নামাচ্ছে। কোনো মতে নিচ পর্যন্ত গিয়েই মিম হাউমাউ করে কাঁদতে শুরু করলো। কি হয়েছে বলে আশেপাশে সবাই জড়ো হলো। আরিফ দৌড়ে ফার্স্ট এইড বক্স আনতে চলে গেছে। মিম কান্না করে তানভীর ছুটে এসে রাগী স্বরে বলে, এভাবে কাঁদছিস কেন, কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে নিজের পা বাড়ালো। তানভীর রক্তাক্ত আঙ্গুল দেখে কপাল কুঁচকে গম্ভীর দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে চিৎকার করলো, এই আরিফ, তুই কি ছোট মানুষ, এভাবে ব্যথা দিয়েছিস কেন? জান্নাত ফ্রিজ থেকে বরফ এনে মিম কাঁদতে কাঁদতে বলল, আরিফ ভাইয়া কিছু করেনি, আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। তানভীর ঘাড় ঘুরিয়ে আরিফের দিকে নজর তাকালো। আরিফ ফার্স্ট এড বক্সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানভীর হাত বাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, দে। তারপর মিমের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, তুই কি হাঁটতে পারিস না? কথায় কথায় দৌড়াতে হয় তোকে? কালকে বনুর বিয়ে আর তুই ব্যান্ডেজ বেঁধে ঘুরবি? মিম কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর এমন করবো না। ছাদে মেঘ, রিয়া, আবির, আরিফ, রাসেল, লিমন দাঁড়িয়ে গল্প করছে। মালা বারবার মতোই দূরে একটা চেয়ার নিয়ে নির্বাক ভঙ্গিতে বসে আছে। সবার হাসাহাসির মাঝে মেঘকে হুট করে নিজের মাথায় চেপে ধরে নিচে বসে পড়েছে। আবির সঙ্গে সঙ্গে উদিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে। মেঘ অল্প চাপেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। যেখানে সকাল থেকে ঠিকমতো খাওয়া নেই, সারাদিন বাইরে ঘুরে ঘুরে ফটোশুট করেছে, সন্ধ্যা ভরে লেহেঙ্গা পরে বসে আছে, নাচানাচি করে আর মাথায় কুলে উঠতে পারছে না। আবির মেঘকে নিয়ে নিজের রুমে চলে গেছে। মেঘের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। আমি নিচে গিয়ে খেতে পারবো, তোকে ফ্রেশ হতে বলছি। আবির নিজে গিয়ে মিমের অবস্থা দেখে দাঁড়ালো। ওপরে মেঘের মাথা ব্যথা করছে, নিচে মিমের পা কেটে গেছে। এই অবস্থায় কাকে কি বুঝাবে বুঝতে পারছে না। মেঘের জন্য খাবার এনে আবার উপরে চলে আসছে। অতিরিক্ত মাথা ব্যথা সহ্য করতে না পেরে মেঘ ওড়না মাথায় বেঁধে রেখেছে। আবির অল্প স্বল্প করে মেঘকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ দরজায় এসে অপরিচিত কণ্ঠ আসলো, আসবো। আবির তেমন গুরুত্ব দেয়নি। মেঘ মৃদু হেসে বলল, মুন্নি আপু আসুন। মেঘের খাওয়া প্রায় শেষ। আবির প্লেট হাতে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল। মুন্নি মেঘের দিকে তাকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মাথায় ওড়না বেঁধে রেখেছে কেন? মাথা ব্যথা করছে। হ্যাঁ, সারাদিন ঘুরতে ঘুরতে আর পারছি না। আপু আপনি এত দেরি করে আসলেন কেন? আপনাকে না বলেছিলাম সন্ধ্যায় আসতে? কিভাবে আসবো বলো? রান্না করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসছি। এখন বলো, মেহেদি দেওয়ার মতো ধৈর্য আছে তোমার? মেঘ মাথায় হাত চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, না থাকলেও ধৈর্য রাখতে হবে, কালকে আমার যে বিয়ে। মুন্নি মুচকি এসে মেহেদি দেওয়া শুরু করলো। মেঘের এলাকায় মুন্নি একজন সপরিচিত মুখ। বউ সাজাতে যেমন এক্সপার্ট, তেমনই মেহেদি দিতেও এক্সপার্ট। ওনার নিজস্ব পার্লার আছে, প্রায় অনেক বছর হবে। মেয়েদের বাসার সবাই কাছে মোটামুটি ভালো সম্পর্ক। একসময় ঈদে বাসায় এসে মেঘ মিমকে মেহেদি দিয়ে যেত। এখন কয়েক বছর যাবত আসতে পারে না, কারণ ওনার বাবুর 5-6 বছর বয়স। তাছাড়াও পার্লারের চাপেও তেমন সুযোগ পান না। মেঘের মাথা ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসার সাহস করেনি। সবাই মিমের রুমে টি শার্ট পরে মোটামুটি রেডি হয়ে ওষুধ নিয়ে মেঘের রুমে আসছে। ততক্ষণে মেঘ এক হাতে মেহেদি দেওয়া শুরু করে দিয়েছে। আবির মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওষুধ খেয়েছিস? না। আবির কপালে আলতোভাবে হাত রেখে উষ্ণ স্বরে বলল, জানতে চাইলো ব্যথা বেশি? আবির একটা ওষুধ খুলে মেঘে খাইয়ে আকুল কণ্ঠে বলল, টেনশন করিস না, কিছুক্ষণের মধ্যে কমে যাবে। মুন্নি আপু 2-3 বার আবিরের দিকে তাকিয়ে আবির গ্লাস টেবিলে রাখতে একটা শান্ত কণ্ঠে বলল, আমি শপিং এ যাচ্ছি, তোকে ছবি পাঠাবো, ফোন কাছেই রাখিস। আচ্ছা। আবির যেতে নিয়ে আবারও থমকালো। মেঘের হাতের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আপু নামের জায়গাটা ফাঁকা রাখবেন, আমি এসে নাম লিখে দিব। মুন্নি আবিরের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে ভাই, তোমার বউ, তুমি লিখে দিও। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মুন্নি মিটিমিটি হাসছে আর মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু আপনি হাসছেন কেন? এমনিতেই হাসি পাচ্ছে। আপনি কি আবির ভাইয়াকে নিয়ে হাসছেন?
মাত্র যে আসছিল তার নাম কি আবির? জি। মুনি কপালে কয়েকস্তর ভাঁজ রেখে গুরুতর কণ্ঠে বলল, ওর অন্য একটা নাম আছে না? আছে, কিন্তু সবাই এই নামেই চিনে। অন্য নামটা কি সাজ্জাদুল খান? ইয়েস, সাজ্জাদ। মনে পড়েছে। কি হয়েছে আপু, আপনি কি ওনাকে আগে থেকে চিনেন? কিন্তু উনি তো এত বছর দেশের বাইরে ছিল, আপনি কিভাবে চিনেন? মুন্নি মলিন হাসলো। সে তোমায় খুব ভালোবাসে তাই না? অনেক ভালোবাসে। তোমাদের রিলেশনে বিয়ে? জি, মোটামুটি। কত বছর রিলেশন জানি না। আমি ওনাকে 2 বছর যাবৎ পছন্দ করি, কিন্তু ওনারটা জানি না। আমি যদি খুব ভুল না করি, সাজ্জাদ মানে তোমার আবির ভাই তোমাকে কমপক্ষে 15 বছর ধরে পছন্দ করে। আর সেটা খুব পছন্দ না যাকে পাগলের মতো ভালোবাসা বলে। মেঘ নির্বাক চোখে তাকে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানেন? একটা গল্প শুনবে? জি। আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তখন আমার নতুন বিয়ে হয়েছে, বছরখানেক হবে হয়তো। আমি আগে থেকে পার্লারের কাজ টুকটাক জানতাম, তাই আমার হাজবেন্ড বাসাতে পার্লার খুলে দিয়েছিল। তখন আমাকে তেমন কেউ চিনতো না, হালকা পাতলা মেকআপ, ফেসিয়াল আর টুকটাকি মেহেদি দিয়ে দিতাম। হঠাৎ একদিন খেয়াল করলাম একটা ছেলে আমাদের বাসার অপর পাশে দাঁড়িয়ে আমাদের বাসার দিকে তাকিয়ে আছে। ছেলেটার বয়স 12 কি 13 বছরের বেশি হবে না। আমি তেমন কিছু খেয়াল করতাম না, গুরুত্ব তেমন দিতাম না। প্রায় ঘন্টা 2 বাসার অপর পাশে দাঁড়িয়ে থাকে। সপ্তাহখানেক পর আমি একদিন আমার শ্বশুরের ছেলের সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন আমার শাশুড়ি বললেন, ওই ছেলেটা আমার সাথে দেখা করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। যেহেতু আমি তখন নতুন বউ, তাই আমার শাশুড়ি কোনোভাবেই ছেলেটাকে আমার সাথে দেখা করতে দেন না। আর ছেলেটাও এত ভদ্র যে আমার শাশুড়িকে না করার পরেও দ্বিতীয়বার কোনো কিছু বলতো না। আমি আমার হাজব্যান্ডকে বিষয়টা জানাই। তারপর আমার হাজব্যান্ড নিয়ে গিয়ে একদিন ওই ছেলের কাছে যাই। ছেলেটা আমাকে দেখে অকুল কণ্ঠে জিজ্ঞেস করে, আপু আপনি কি মেহেদি দিতে পারেন? আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়েছিলাম। একটা ছেলে 1 সপ্তাহ ধরে দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করছে আমি মেহেদি দিতে পারি কিনা। তারপরও আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম, মোটামুটি পারি। কেন? দুজনকে মেহেদি দিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু মেয়ে হতে হবে আর আমার পার্লারে আসতে হবে। ছেলেটা নরম স্বরে বলল, তারা আসতে পারবে না, আপনি বাসায় গিয়ে মেহেদি দিয়ে আসবেন প্লিজ। আমার হাজবেন্ড কিছুটা রেগে বলেছিল, এই ছেলে তুমি কি ফাজলামি করতেছো? কোথা থেকে আসছো? আমার ওয়াইফ কোথাও যাবে না, তুমি যাও এখান থেকে। আমার হাজবেন্ডের ধমক খেয়ে ছেলেটার চোখে পানি চলে আসছিল। আমি অবাক চোখে ছেলেটাকে দেখছিলাম। ছেলেটা তার ব্যাগ থেকে কতগুলো 20, 50, 100 টাকার নোট বের করে আমার হাজবেন্ডকে দিয়ে বারবার রিকোয়েস্ট করছিল যেন আমি ওর বাসায় যাই। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করি, কোথায় যেতে হবে? আমার বাসায়। আমার 2টা বোন আছে, ঈদে তাদের মেহেদি দিয়ে দিবেন প্লিজ। আমি ছেলেটার কথায় আরো বেশি বিষময় হলাম। এতটুকু ছেলে তার বোনের জন্য কত ভালোবাসা যে পার্লার থেকে টাকা দিয়ে তার বোনের জন্য মেহেদি পরাতে নিয়ে যেতে চাচ্ছে। আমার মন কিছুটা গলল। হাজবেন্ড কিছু শক্ত মনের মানুষ, সে এত সহজে বিশ্বাস করতে পারছিল না। তাছাড়া আমি যেহেতু শহরে নতুন ছিলাম, তাই সে কাউকে বিশ্বাসও করতে পারতাম না। আমার হাজবেন্ড অনেক জোরাজোরি করার পর ছেলের মুখ থেকে সত্যি কাহিনীটা বের করতে সফল হলো। আর সে কাহিনীটা হলো রূপকথার গল্পর থেকেও কম না। মেঘ এতক্ষণ খুব মনোযোগ দিয়ে গল্প শুনছিল। মুন্নি আপু থেমে যায় মেঘ কপাল কিচিৎ ভাঁজ করে জানতে চাইলো, রূপকথার গল্পটা কি আপু? 3-4 বছর আগে একজন রাজকন্যা খেলতে গিয়ে তার খেলার সঙ্গীর হাতে মেহেদি দেখে। বাসায় এসে ঠোঁট ভেঙে মেহেদি দেওয়ার জন্য কান্না করছিল। রাজকন্যার আম্মুরা মেহেদি দিতে পারতো না, কিন্তু রাজকন্যা ছিল খুব জেদি আর অভিমানী। মেহেদি না দিয়ে দিলে খাবে না বলে কান্না করছিল। রাজপুত্র ছিল বাবা মায়ের একমাত্র ছেলে। বোন না খেয়ে থাকলে রাজকন্যাকে নিজের বোনের মতোই ভালোবাসতো। বোন না থাকলেও রাজকন্যাকে নিজের বোনের মতোই ভালোবাসতো। ছোটবেলা থেকেই বোনকে আগলে রাখার গুরুতর দায়িত্ব ছিল তার কাঁধে। সবকিছু সহ্য করতে পারলেও রাজকন্যা চোখের পানি সে সহ্য করতে পারতো না। বাড়ি ফিরে বোনের চোখের পানি দেখে আঁতকে উঠল সে। কারণ জানার সঙ্গে সঙ্গে ছুটে গেল মেহেদি কিনে আনতে। কাপা কাপা হাতে রাজকন্যার কোনোই অবধি মেহেদি দিয়ে দিল। তখন থেকে কিছুদিন পর পরই মেহেদির জন্য বায়না ধরতো রাজকন্যা, আর সে বায়না পূরণ করতো রাজপুত্র। সেখানে প্র্যাকটিস শুরু করে। কিছুদিনের মধ্যে ভালোভাবে মেহেদি দেওয়া শিখে যায়। 2 বছর আগে ঈদে রাজকন্যার হাতে মেহেদি দিয়ে দিল। বিপত্তি ঘটল 3য় বছর। রাজকন্যা একটু একটু বড় হচ্ছিল, সঙ্গে সঙ্গে তার হিংসুটে মনোভাবও সৃষ্টি হচ্ছিল। 3য় বার ঈদে বাসার পাশে একটা পিচ্চি মেয়ে মেহেদি হাত দেওয়ায়
অপরাধে রাজকন্যা কাঁদতে কাঁদতে বাড়ির মাথায় তুলে ফেলেছে। রাজপুত্র রাজকন্যা ব্যতীত আর কাউকে মেহেদি দিয়ে দিয়েছে, সেটাতে মানতেই পারছে না। অবুঝ রাজকন্যার পাগলামিতে রাজপুত্র যে একবার কিভাবে পাগল হয়ে গেছে সে বুঝতেও পারছে না। হঠাৎ রাজপুত্র গুরুতর অসুস্থ হয়ে গেল। তখন রাজকন্যা আবেগজনক কণ্ঠে কান্না করে নিষ্পলক হৃদয়ের প্রতিজ্ঞাপুত্র রাজপুত্র নিজেও কল্পনার জগতে তৈরি করলো। সেই জগতে রাজকন্যা বোন নয় বরং প্রিয়তম আসনে বসলো। রাজকন্যার প্রতি মনোভাব বদলে যেতে শুরু করলো। সেই কথা বাড়তে লাগলো আতঙ্ক। কারণ রাজপুত্রের বাসায় তখন ছোট্ট আরেকটা বোন ছিল, যার বয়স 2 কি 3। রাজকন্যা এত হিংসুটে মনোভাব সবসময় আটকে থাকতো রাজপুত্র কারোর সাথে মিশতে দিতে চাইতো না রাজকন্যা। কোমল হৃদয় আকুতি, রাজপুত্রের প্রতি অধিকার বোধ, সবকিছুই রাজপুত্রকে ভীত করত। সামনে ঈদ ঘনিয়ে আসছে, প্রতি বছরের মতো মেহেদি দেওয়া শুরু। গুরুদায়িত্ব পড়বে তারই ওপরে, কিন্তু ভীত ছিল সে। আগের বছর পাশের বাসার পিচ্চি মেয়েকে মেহেদি দেওয়ার অপরাধে কান্না করে বাড়ির মাথায় তুলেছিল রাজকন্যা। সেভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু এবছর বাসায় তার চাস্তো বোনকে মেহেদি দেওয়ার অপরাধে যদি আবারও একই কাজ করে তখন কি হবে? আগের বছর পর্যন্ত রাজকন্যা শুধু তার বোন থাকলেও এবার তার রাজকন্যা একসাথে নতুন এক অনুভূতি জন্মেছিল। ভয়ে সে রাজকন্যার আশেপাশে খোঁজ নিল, আমার কথা জানতে পারে, রিকোয়েস্ট করতে আসে আমায়। আমি আমার হাজবেন্ডকে প্রথম দিকে পুরোপুরি বিশ্বাস না করলেও শুধুমাত্র রাজপুত্রের রিকোয়েস্টে সে বাসায় যায়। অভিমানী রাজকন্যা রাজপুত্র ছাড়া কারো থেকে মেহেদি দিতে রাজি নয়। দীর্ঘ সময় বুঝিয়ে আমি তাকে মেহেদি পরাতে সফল হই। সেই সাথে আজ পর্যন্ত প্রতিটা ঈদে আমি তো তাকে মেহেদিতে পরিয়ে দেই। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। মুন্নি আপু মুচকে এসে ফের বলল, আশা করি বুঝতে পেরেছো, রাজকন্যাটা তুমি আর সেই রাজপুত্রটা সাজ্জাদ, মানে তোমার আবির ভাই। মেঘ বিমোহিত নয়নে মুন্নির মুখের দিকে চেয়ে আছে। রূপকথার গল্পের মুগ্ধতায় ডুবে নিজের মাথা ব্যথা বেমালুম ভুলে গেছে। যেখানে 2 বছর যাবৎ প্রণয়ের পূর্ণতা পেতে আবিরের মুখ থেকে ভালোবাসা শুনতে মেঘ উন্মাদ হয়ে উঠেছিল, সেখানে আবির 15 বছর যাবৎ পাগলের মতো একতরফা ভালোবেসে গেছে। এটা ভেবে আটকে উঠছে মেঘ। ছোটবেলায় এত স্মৃতির ভিড়ে মেঘের মন আবিরের স্মৃতি খুবই কমই মনে আছে। আবিরকে নিয়ে অতীত ভাবতে গেলে মেঘের সর্বপ্রথম মনে পড়ে জয়ের থাপ্পড় খাওয়ার ঘটনাটা। আবিরের প্রতি ঘৃণা আর বিরক্তি জন্মেছিল, যার তরুণ 7 বছরে একবার হ্যালো পর্যন্ত বলেনি, অথচ আজ সেই মানুষটাকে আনমনে ভালোবেসে যাচ্ছে। যেখানে এমপির মেয়ে 2-4টা কমেন্টস সহ্য করতে পারেনি মেঘ, মালা 2 দিনের আগলা ভালোবাসা সহ্য করতে পারেনি, সেখানে জয়ের সাথে বন্ধুত্বের কারণে আবিরের থাপ্পড় মারাটা মেঘের কাছে আজ যৌক্তিক বলেই মনে হচ্ছে। মুন্নি আনমনে হেসে বলল, জানো মেঘ, তোমাকে যত দেখি আমি মেহেদি পরিয়ে দিই ঠিক ততবারই সাজ্জাদের কথা মনে পড়ে। হয়তো নাম খেয়াল ছিল না, কিন্তু বাসার সামনে দাঁড়িয়ে থাকা পিচ্চি ছেলেটার মুখটা সবসময় ভাসতো। অনেকবার জিজ্ঞেস করতে চেয়েছি, কিন্তু সাজ্জাদের নিষেধ অমান্য করে জিজ্ঞেস করতে পারিনি। কাল যেহেতু তোমাদের বিয়ে, তাই আজ নিশ্চিন্ত মনে কথাগুলো বলতে পারি। মেঘ, তুমি খুব ভাগ্যবতী যে সাজ্জাদের মতো একজন জীবনসঙ্গী পেয়েছো। বড় বোন হিসেবে সাজেশন দিতে যাই হোক না কেন সবসময় পাশে থেকো। মেঘ সদাই হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আপু, আমি তো উনার পাশে থাকবো, একদম উনার লক্ষ্মী বউ হয়ে। মুন্নি আপু মেহেদি দিতে ব্যস্ত হয়ে গেছে। আবির ভিডিও কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে স্পষ্ট চোখে তাকালো। মুখের মেধতা চিকচিক করছে, ঠোঁটে লেগে আছে নিকলস হাসি। মেঘের কোমল মুখ, আবিরের হৃদয় প্রাঞ্চল্য হাসি। আবির বরাবরের মতো মোহিত হচ্ছিল। বুকের ভেতরটা ক্ষীমত ভালোবাসে ছেয়ে গেছে। আবিরের হৃদয়ের গহীনে চলমান উত্থল ঢেউ সামলে অনুষঙ্গ কণ্ঠে বলল, মাথা ব্যথা কমেছে? মেহেদি দেওয়া শেষ, 1 হাত বাকি। আবির কিছুটা ততষ্ট হয়ে জানতে চাইল, নাম লিখে নিত? না। আবির মৃদু হেসে বলল, আচ্ছা, নাম কিন্তু আমি এসে লিখব। কালকের জন্য 2টো শাড়ি পছন্দ করেছি, কোনটা নিব? মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার যেটা ভালো লাগে সেটাই নিন। আমার তো 2টাই ভালো লাগছে। আমি ভেবেছিলাম 2টাই নিয়ে নিব, কিন্তু সাকিব বলছে বিয়ের শাড়ি নাকি একটাই নিতে হয়। এখন কনফিউজড হয়ে গেছি। মেঘ ভুরু গুটিয়ে ধীরে ধীরে জানতে চাইল, আপনি আবার কবে থেকে কুসংস্কার মানতে শুরু করলেন? তোর সাথে মিশতে মিশতে আমিও তোর কথার সঙ্গে সঙ্গদোষে তোর মতো হয়ে গেছি। কথায় আছে না, সঙ্গদোষে লোভ আসে। মেঘ স্তব্ধ হয়ে ক্রুদ্ধভাবে বলল, দেখান শাড়ি। আবির ক্যামেরা ঘুরিয়ে শাড়ি দেখাচ্ছে। মুন্নি আপু এক হাতে মেহেদি দেওয়া শেষ,
এর মধ্যে আকলিমা খান খাওয়ার জন্য ডেকে নিয়ে গেছেন। এই সুযোগে মেঘ ঝটপট বিয়ে শাড়ি, বৌভাতের লেহেঙ্গা পছন্দ করে দিয়েছে। মুন্নি আপু খাওয়া শেষ করে আসতে মেঘ কল কেটে আরেক হাত বাড়ালো। দু হাতে মেহেদি দেওয়া শেষ করে মুন্নি আপু চলে গেছেন। আসিফ আর আরিফ ওনাদের বাসায় পর্যন্ত পৌঁছে দিয়েছে। মিমের রুমে গিয়ে মেহেদি দেওয়ার ধুম লেগেছে। বন্যা অল্প স্বল্প মেহেদি দিতে পারে, তাই যত পিচ্ছি ছিল সবাইকে এক নাগার মেহেদি দিয়ে দিয়েছে। বন্যাকেও মিমও বন্যায় মেহেদি দিয়ে দিয়েছে। জান্নাত সহ 2-3 জন মেহেদি আর্টিস্ট ফ্রেন্ড একসাথে যে যার মতো মেহেদি দিচ্ছে। সোনিয়া আর কয়েকজন মিলে মেহেদি দিচ্ছে। বন্যা মেহেদি দেওয়ার ফাঁকে একবার মেঘের রুমে এসে গেছে। তখন মেঘের মেহেদি দেওয়া প্রায় শেষের দিকে। মেহেদি দেওয়া শেষে অনেকক্ষণ হলো। এর মধ্যে পুরোপুরি শুকালেও অন্য হাত এখনো শুকায়নি। কথায় কথায় একজন বলে, মেহেদির রং যত গাঢ় হয় জামাই তত বেশি ভালোবাসে। তাছাড়া মুন্নি আপু বলেছে মেহেদি যত বেশি সময় ধরে রাখবে তত বেশি গাঢ় হবে। এই জন্য মেঘ চিন্তায় আছে, সারা রাত ধরে মেহেদি তুলবে না। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে আপন মনে ভাবছে আবির দেশে ফেরার প্রথম গান গাওয়া, বাইকে ওঠা, কাশবনে যাওয়া, আবিরের জন্মদিন পালন, মাইশা আপুর বিয়ে, নিউ ইয়ার, ভ্যালেন্টাইন সহ প্রতিটা ঘটনা একের পর এক স্পষ্টভাবে ভেবে যাচ্ছে। বারবার মনে তোলপাড় চলছে মুন্নি আপু বলে রাজপুত্র আর রাজকন্যার কাহিনী। একটা মানুষের ভালোবাসা ঠিক কতটা নিখুঁত হলে ছোট বছর থেকে এত বিচক্ষণভাবে চিন্তা ভাবনাভাবে ভালোবাসতে পারে। এর মধ্যে আবির তানভীর শপিং শেষ করে বাসায় আসছে। আবির গেটে গিয়ে ঢুকে কিছু সময়ের জন্য মেঘের দিকে তাকিয়ে রইল। আলোকসজ্জায় লাল নীল বাতি, গোল্ডেন বেগুনি আলোয় মেঘের মায়াবী আদলে বরংবার রং পাল্টাচ্ছে। তানভীর ডাকতে মনোযোগ সরে গেছে। সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমের বিয়ের কেনাকাটা দেখে সবাই হুমড়ে পড়েছে। বন্যা, জান্নাত, মিমরা ওপর থেকে ছুটে আসছে, কিন্তু মেঘের কোনো হদিস নেই। মালিয়া খান প্রশ্ন করলেন, মেঘ কোথায়? যার জিনিস তারই হদিস নেই। এই মিম, মেঘ কোথায়? ডেকে আন। আমি তর্কনাথ বলে উঠল, আমি যাচ্ছি। এত মুরব্বীদের ভিড়ে আবিরের অনাকাঙ্ক্ষিত কথা শুনে মালিয়া খান কপাল কুচকালেন। আবির কারো উত্তরের প্রতীক্ষা না করে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠে গেছে। মেঘ, নিমরা সহ আরো অনেকে সেদিকে তাকিয়ে আছে। মালিয়া খান তানভীরের দিকে তাকিয়ে চোখ রাঙালেন। তানভীর সঙ্গে সঙ্গে বলল, এই যে বাড়ির বিয়ের শাড়ি খুলছি, সবাই শাড়ি দেখুন। এদিকে আবির মেঘের রুমে ঢুকে সরাসরি বেলকনিতে আসছে। আবিরের পায়ের শব্দে মেঘের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আবির আচমকা মেঘের পেছন থেকে জড়িয়ে ধরে। মেঘের পরে জলপাই রঙের শাড়ির পাড়ে বিদ্যুৎ আবিরের শক্তপোক্ত হাত মেঘে আঁকড়ে ধরে। অন্য হাতে কানের পাশে চুল সরিয়ে ঘাড়ে মুখ রাখে। আকস্মিক ঘটনায় মেঘ ভীত হয়, ঘাড় ঘোরালো। আবির উপস্থিতি টের পেয়ে পুনরায় মাথা সোজা করে ফেললো। আবির গাঢ় নিঃশ্বাসে মেঘের ঘাড়ে পড়ল। আবির মেঘের মসৃণ গলায় মৃদু চুমু খেয়ে নমনীয় কণ্ঠে বলল, আড়াল থেকে অপেক্ষা দিন শেষ ফুরিয়ে আসছে। এত সদর দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করার জন্য অনুমতি পেতে যাচ্ছেন স্প্যারো? আবিরের শ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলো, গত 2 বছর তোকে দেখেও না দেখার মতো চলেছি। কথায় কথায় রাগ রেগেছি, কত উপলব্ধি করেও না করার চেষ্টা করেছি। সবকিছুর ব্যস্ততা দেখিয়ে তোকে কষ্ট দিয়েছি। বিশেষ কর আমি এই সব কিছু করেছি তোকে হারানোর ভয়ে। আমি এখনো আটকে আছি। কালকের দিনটা পার করার অপেক্ষায় আছি। অপ্রকাশিত আনন্দের অন্তরালে অনুভব জমে তোকে পূর্ণাঙ্গ করে পাওয়ার ইচ্ছায়। ছোট থেকে নিজেকে একটা কথা সবসময় ভাবতাম, মেঘ আবিরের হাসি, মেঘের কষ্ট দেখা ভীষণ। মেঘ আবিরের হাসি, মেঘের কষ্ট দেখা, মেঘকে কষ্ট দেওয়া ভীষণ বারণ। সরি, এটা আমার ভুল হয়েছে। মেঘ আবিরের হাসির কারণ, মেঘকে কষ্ট দেওয়া ভীষণ বারণ। অথচ দেখ, গত 2 বছর যাবৎ অনিচ্ছাকৃত সত্ত্বেও তোকে কত কষ্ট দিয়েছি, কতভাবে কাঁদিয়েছি, যার জন্য আমি নিজেকে আজও ক্ষমা করতে পারি না। গত 2 বছরে যা ঘটেছে সব ভুলে যা প্লিজ। আজ এই মুহূর্ত থেকে আমরা নতুন জীবনে শুরু করতে যাচ্ছি। এই জীবনে কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে কাঁদাবো না, কষ্ট দিব না। আবির থামাতে মেঘ নাক টানা শব্দ বাজলো। মেঘ ফুপে ফুপে কাঁদছে আর ঘন ঘন শ্বাস ফেলছে। আবির মেঘকে ছেড়ে আটকে উঠলো। এই মেঘ, কাঁদছিস কেন? আবির হাত বাড়িয়ে মেঘকে মুছে দেওয়ার চেষ্টা করলো। আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। আমি না বুঝে স্বার্থপরের মতো আপনাকে কষ্ট দিয়েছি। সবসময় আপনার দিকটা কখনোই চিন্তা করিনি। আবিরের হাত থেকে মুক্তি পেতে মেঘ আকস্মিক আবিরের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। আমি আমার 2 বছরের অনুভূতিতে কষ্ট পেয়েছি, কিন্তু কখনো ভাবিনি
মাত্র 2 বছরে আপনাকে পেতে এতটা পাগল প্রায় আমি, অথচ আপনি 15 বছরে আমায় দেওয়া কষ্ট নিগড়ে সহ্য করছেন। আপনার নিগুড় অনুভূতির সামনে আমার 2 বছরের ভালোবাসা আজ ফিকে হয়ে গেছে। আপনাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি সেই কষ্ট আমি জীবনেও ভালোবেসে পরিশোধ করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, কিন্তু সেটা আপনার ভালোবাসার কাছে কেবল 1%। আপনি আমাকে মাফ করেন প্লিজ। আবির মেঘকে আলতোভাবে জড়িয়ে ধরে মৃদু করে বলল, আপু সব বলে দিয়েছে তোকে? হ্যাঁ, এই জন্যই তো বলি, মেয়েদের পেটে আসলেই কোনো কথা থাকে না। মেঘ আর কিছু বলল না। আবিরের বুকে মুখ গুজে এক মনে কেঁদে যাচ্ছে। মেঘের চোখের পানিতে আবিরের টি শার্ট ভিজে গায়ের সাথে লেপটে গেছে। মেঘের দুহাত আবিরের পিঠে থাকায় মেঘের মেহেদি রাঙা হাতে মেহেদি ডিজাইন অল্প স্বল্প দাগ পড়ল আবিরের পিঠে। মেঘ কয়েকবার থামাতে গিয়েও মেঘকে থামাতে পারল না। আবির বাধ্য হয়ে উষ্ণ স্বরে মেঘের কানে কানে বলতে শুরু করলো, সমস্যা নেই, তোর 1% আর আমার 90%। ভালোবাসার ফলস্বরূপ আমাদের আহিয়ার আগমন ঘটবে, তবুও তুই ভাবে কাঁদিস না প্লিজ। আহিয়ার কথা শুনে মেঘের মুখ লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে। আবিরকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, তুই বলে কাল থেকে প্ল্যানিং শুরু করি। মেঘ ফোঁস করে বলল, না। আবির সাহসে বলে উঠল, আজকের পর তুই কান্না করলে তোর কোলে একটা করে কাঁদুনে বাবু ধরিয়ে দিব, তারপর দুজন মিলে কান্না করিস, ঠিক আছে? মেঘ লজ্জায় চিবুক নামিয়ে গলায় ঠেকিয়েছে। আবির চোখ মুছে মেঘকে নিয়ে নিচে আসলো। ততক্ষণে তানভীর, সাকিব আর আসিফ মিলে মোটামুটি সব দেখিয়ে ফেলেছে। মেঘ আসতে মেঘ পুনরায় দেখতে শুরু করলো। আবির স্থির দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। আচমকা রিয়া এসে বিড়বিড় করে ডাকলো, ভাইয়া। আবির নড়ে চড়ে উঠে উত্তর দিল, জি। ভাবি হিসেবে বলছি, আপনার বউয়ের ভালোবাসার নিশান আপনার পিঠে লেগে আছে। অন্য কেউ দেখার আগে টি শার্ট পাল্টে আসুন। আবির ঠোঁট নামিয়ে ভীরু ঠোঁটে নিচে হেসে চটজলদি উপরে চলে গেছে। মেঘ সব জিনিসপত্র মোটামুটি দেখে নিয়েছে। অল্প স্বল্প মাথা ব্যথা নিয়ে আবারও কান্না করায় মাথা ব্যথা বাড়তে শুরু করেছে। ঘুম চোখে টলছে। মেঘ তড়িঘড়ি করে ঘুমাতে চলে গেছে। আবির ফ্রেশ হয়ে টি শার্ট পাল্টিয়ে যেতে যেতে শোনে মেঘ নাকি ঘুমিয়ে পড়েছে। মিম, আইরিন আর বন্যা মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গল্প করছে। আবির ভেতরে যেতেই চাইলেও ওরা শক্ত ভঙ্গিতে বাধা দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে ভাবছে কারণ। তখনও মেঘ হাতে নিজের নাম লেখা বাকি। মিম আর আইরিন আবিরকে কোনোভাবে রুমে ঢুকতে দিবে না। তাদের শর্ত একটাই, আবির যদি মেঘের হাতে নিজের নাম লিখে তাহলে আবিরের হাতেও তারা মেঘের নাম লিখে দিবে। আবির মেহেদি দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মেঘের হাতে নাম লিখতে হবে শুধুমাত্র সে কারণে শর্ত মেনে নিয়েছে। আবির ঘুমন্ত মেঘের দু হাতে অতি স্মরণপর্ণে নিজের নাম লিখে দিয়েছে। তারপর আইরিন আর বন্যা দুজনে মিলে আবিরের 2 হাতে মেঘের নাম লিখে দিয়েছে। বিছানায় মেঘ ঘুমাচ্ছে, তাই ওরা সবাই ফ্লোরে চাদর বিছিয়ে বসেছে। তানভীর আবিরের রুমে যাচ্ছিল। আচমকা মেঘের রুমে এসে দরজায় কণ্ঠস্বর শুনে দাঁড়ালো। দরজা থেকে উকি মারলো, আমি আসতে পারি? আইরিন বন্যার দিকে এক পলক তাকিয়ে হেসে বলল, কাউকে জ্বালাতে আসতে পারো। তানভীর রুমে ঢুকতেই আইরিন মাথায় একটা গাঁটটা দিল। আইরিন হাতের দিকে তাকে উদাস ভঙ্গিতে বলল, আজ আমার বিয়ে নয় বলে কেউ আমার জন্য মেহেদি দিয়ে দিবে না কি? না জিজ্ঞেস করছে না, পোড়া কপাল আমার। বন্যা মাথা নিচু করে মৃদু এসে বলল। মিম পাশে থেকে আহ্লাদি কণ্ঠে বলে, দেখো বন্যা আপু দিয়ে দিয়েছে। তানভীর ঠোঁট বেঁকে শক্ত কণ্ঠে বলল, বুঝলাম না, যে কয়জনের হাত দেখলাম সবাই একজনের নাম বলল। সে একজন চেয়ে পুরো বাড়ির দায়িত্ব নিয়েছে নাকি? ঠিক আছে, দায়িত্ব যখন নিয়েছে আমাকেও দিয়ে দিতে হবে। বন্যা মাথা নিচু করে মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছে। তানভীরের কথা শুনে না শোনার ভান করছে। আইরিন কপাল গুছিয়ে রাগী স্বরে বলল, তানভীর ভাইয়া, তোমাকে আগেও সাবধান করেছি, কাউকে জ্বালাতে পারবে না। তানভীর ভারী কণ্ঠে বলল, আমাকে কি মেহেদি দিয়ে দিবা না? আমাকে কি মেহেদি দিয়ে দেওয়া হবে না? আবির আকস্মিক গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, এই আইরিন, তানভীরের হাতে একটা ব্যাঙের ছাতা এঁকে দিত, আর হ্যাঁ, ছাতার নিচে একটা ব্যাঙও দিস। বন্যা, মিম, আইরিন তিনজনে একসঙ্গে হেসে উঠল। তানভীর মুখ ফুলিয়ে রাগী স্বরে চলে যেতে রাগী চোখে তাকিয়ে বলল, অভদ্র জামাই বউয়ের বড় ভাইয়ের সাথে যথাযথ সম্মান দেয় না। আবির শক্ত কণ্ঠে বলল, পার্সোনালি দেখা করবেন ভাইজান, আপনাকে একদম সম্মানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিব। আবিরের মেহেদি দেওয়া শেষে আবির উঠে যেতে যেতে বনাকে উদ্দেশ্য করে বলল, একটু অবুঝ ছেলেটাকে মেহেদি দিয়ে দাও। আবিরের কথা বলতে দেরি, তানভীরের হাত বাড়িয়ে দেরি না।
বন্যা তপ্ত স্বরে জানতে চাইলো কি লিখবো। তানভীর ভাবছে। বন্যার পাশে থেকেই ABCDE পর্যন্ত লিখে দাও। তানভীরের চোখ তাকিয়ে বন্যার দিকে জিজ্ঞেস করলো, আপনার নাম লিখে দিব? হাতে কেউ নিজের নাম লেখে? তাহলে কি লিখবো? তোমার ইচ্ছা। জান্নাত আহরিন কে ডাকছে। আহরিন ওদের চাটা দিয়ে চলে গেছে। মিম ঘুম পাচ্ছে, তাই মিমও গিয়ে মেঘের পাশে শুয়ে পড়েছে। বন্যা তানভীরের হাতে ছোটখাটো করে ডিজাইন করে দিচ্ছে। প্রায় শেষ দিকে তানভীর হাতের একটা অংশ দেখিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এখানে বি লিখে দাও। বন্যার সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে স্পষ্ট কণ্ঠে তাকিয়ে বলল, বি দিয়ে কি হয়? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। কেন পারবে না? এমনি লিখতে বলছি তো। লেখো। বি মানে কি? বিজি। হোয়াট? মানে আমি খুব বিজি, তাই হাতে বি লিখে রাখবো। তাহলে তোমার কোনো সমস্যা? ডিজাইনারের কাজ ডিজাইন করা, এত কথা বলো কেন? বর্ণা একদম ছোট্ট করে বি লিখে দিয়েছে যাতে স্পষ্ট না ভাসে। তানভীর নিজের হাতটা ভালোভাবে দেখে আকুল কণ্ঠে বলল, বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। বন্যা মনে মনে আওড়ালো, নিজের নামের অক্ষর বড় করে লিখে নিজের গলায় ফাঁস কেন আমি দিব? তানভীর চলে গেছে। বন্যা দরজা বন্ধ করে মেঘের পাশে গিয়ে শুয়েছে। আজ 3 ফেব্রুয়ারি, আবির মেঘের বিয়ে। বিয়ে উপলক্ষে শহরের প্রথম সারির একটা কমিউনিটি সেন্টার বুকিং করা হয়েছে। সকলে খাওয়া দাওয়া শেষ করে আবির মেঘকে পার্লারে নিয়ে গেছে। যদিও মোজাম্মেল খান চেয়েছিল তানভীর মেঘকে নিয়ে যাবে, কিন্তু আবির সেসবে পাত্তা না দিয়ে নিজেই নিয়ে গেছে। মেঘ আজ তেমন কথা না বলেও বারবার শুধু হাতের দিকে তাকাচ্ছে। এক হাতে আবিরের নাম লেখা আবির মেঘের, এক হাতে লেখা আবিরের মেঘ, আরেক হাতে লেখা সাজ্জাদুল খান আবির। আবির যেতে যেতে মেঘে কিছুক্ষণ দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। মেঘকে নামিয়ে দিয়ে বাসায় ফিরে শাওয়ার নিয়ে আবির রেডি হতে শুরু করলো। আবিরকে বল শেরওয়ানি পরবে। এর মধ্যে আইরিন আর মিম তাদের সাজুনি নিয়ে হাজির। গত রাতের মতো আজও তারা আবিরকে সাজাতে চলে আসছে। নামাজ পড়ার পরপরই আবিরা রওনা দিয়েছে। এক পর্যায়ে এক বাড়িতে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। মেঘকে নিয়ে মোজাম্মেল খান, হালিমা খান, মেঘের মামা বাড়ির আত্মীয় স্বজন, তানভীর, বন্যা মিলে এমনকি ফুপিরাও কমিউনিটি সেন্টারে পৌঁছালো। বিয়ের গেটে 2 পক্ষ মুখোমুখি। রাকিব, রাসেল, লিমনরা সবাই আবিরের পাশে। অন্যদিকে তানভীর এবং কয়েকটা বন্ধু আরিফ, আসিফ, মিম এরা হচ্ছে মেঘের পাশে। আইরিনের ডিমান্ড শুনে রাকিব আবিরের দিকে তাকিয়ে মজা করে বলল, নিজের বউ নিজে নিবি, তাও এত ডিমান্ড? আবির পাশ ফিরে রাকিবের দিকে ক্ষুদ্র চোখে তাকে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, ও চাইলে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে পারবো, সেখানে তো ওকে পাওয়ার জন্য এই সামান্য ডিমান্ড আর কি। রাকিব তপ্ত স্বরে বলল, আবেগ ছেড়ে বিবেকের কথা বল। বুঝছি তুই বউ পাগল, বউয়ের জন্য যা খুশি করতে পারিস, তাই বলে যা বলবে তাই চলবে নাকি? ও শুধু আমার আবেগ না, আমার চিত্ত চঞ্চলে এক ফালি সুখের আভাস। হয়েছে, বুঝেছি, বজ্জাত ছেলে, তোর জন্য একটু মজা করতে পারবো না? আবির আর চোখে তাকে মলিম হাসল। আবিরের কানে কানে রাকিব কিছু বলতে চেয়েছে। রাকিব সে কথা না শুনে আবিরের থেকে কিছুটা দূরে সরে রাগী সরে বলল, তোর আর কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। তানভীর মুচকি এসে বলে উঠল, রাকিব ভাইয়া, তোমার যা মজা করার ইচ্ছে বিয়েতে করো, আমার বিয়েতে করো, তোমার বন্ধুর বিয়েতে মজা আসা ছেড়ে দাও। তুই যে তোর ভাইয়ের মতো আচরণ করবি না তার কি গ্যারান্টি আছে? শত হোক, তোরও তো রক্ত একটাই।